গুড আফটারনুন চিলড্রেন। আজকে আমরা পড়ব একটি কবিতা। কবিতাটির নাম বর্ষা সুন্দরী, লিখেছেন মানকুমারী বসু। তাহলে আমরা প্রথমে চলো একটু কবি মানকুমারী বসু সম্পর্কে একটু ছোট্ট করে পড়ে নিই। মানকুমারী বসু নামটা যখনই আমরা পড়ছি তখনই বুঝতে পারছি ইনি একজন মহিলা কবি, অর্থাৎ কবির স্ত্রীলিঙ্গ হচ্ছেন মহিলা কবি। মহিলা কবি কিন্তু তুলনামূলকভাবে অনেকই কম। আমাদের বাংলা সাহিত্য সম্ভারে মহিলা কবি সেই অর্থে অনেক কম আছেন। তা আমরা একটু মানকুমারী বসু সম্পর্কে দেখি। মানকুমারী বসু ঊনবিংশ শতাব্দীতে যে কয়েকজন মহিলা কবি ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে মানকুমারী বসু। তিনি প্রচুর গীতি কবিতা রচনা করেছিলেন। মানকুমারী বসু ছিলেন কবি মধুসূদন দত্তের ভাইঝি। অল্প বয়সে, মাত্র ১৯ বছর বয়সে বিধবা হওয়ার পর তার কাব্যে বিষাদের সুর লেগেছিল। কি বিষয় নির্বাচন, কি প্রকাশভঙ্গি! সর্বত্র যেন এক নিরাভরণ বৈদর্ভ ফুটে উঠেছিল। মানকুমারী অভিমন্যুর মৃত্যু অবলম্বনে বীরকুমার বধ নামে একটি মহাকাব্য রচনা করেছিলেন। এটিও কিন্তু কবি মধুসূদন দত্তের অমৃতাক্ষর মতোই অমৃতাক্ষর ছন্দে লেখা। তবে এই কাব্যে বীর রস ও করুণ রসের মিশ্রণ থাকলেও কাব্যটি কিন্তু সার্থক হয়নি। তবে তার লেখা খণ্ড কবিতা সংকলনে প্রিয় প্রসঙ্গ এবং কাব্য কুসুমাঞ্জলি অনেকাংশে সার্থক। তার কবিতার সহজ সরল ভঙ্গি, কৃত্রিমতা বিযুক্ত বর্ণনা অনেকটা নিবেদনের আরতিতে উপস্থাপিত, কিন্তু তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা থাকলেও প্রকৃতি, তৎকালীন ঘটনা, সামাজিক ও দেশীয় বিভিন্ন সমস্যা তার কবিতায় স্থান পেয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ভুবনমোহিনী স্বর্ণপদক এবং ১৯৪১ খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক দানে সম্মানিত করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শুভ সাধনা, কনকাঞ্জলি, পুরাতন ছবি প্রভৃতি। ছোট গল্পের মধ্যে রাজলক্ষ্মী, অদৃষ্ট চক্র এবং শোভা উল্লেখযোগ্য। এই মহিলা কবির প্রয়াণ ঘটেছিল ১৯৪৩ খ্রিস্টাব্দের ২৬শে ডিসেম্বর। তাহলে এবার আমরা মানকুমারী দেবীর যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম বর্ষা সুন্দরী। বর্ষা সুন্দরী নামতেই আমরা বুঝতে পারছি এই কবিতাটি সম্পূর্ণভাবে একটি প্রাকৃতিক সৌন্দর্যের ওপর বা নৈসর্গিক সৌন্দর্যের ওপর লেখা কবিতা। এই কবিতাটির মাধ্যমে আমরা বর্ষার এক সৌন্দর্যময়ী রূপ বা প্রতিমূর্তি আমরা কিন্তু আজকে অনুধাবন করব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের কবিতা বর্ষা সুন্দরী, লিখেছেন কবি মানকুমারী বসু। সারাদিন ঝমঝম, রাত দিন টুপটুপ, কি সাজে সেজেছ রানী, এ কি আজ অপরূপ। অর্থাৎ বর্ষার যে এক অদ্ভুত শব্দ আছে, কখনো টুপটুপ করে বর্ষা পড়ে বা টিপ টিপ করে বৃষ্টি পড়ে, তার একটা অদ্ভুত আওয়াজ আসে, কখনো বা ঝমঝম করে বৃষ্টি পড়ে। বর্ষার এই অদ্ভুত আওয়াজগুলোকে নিয়েই কিন্তু কবি প্রথমেই শুরু করেছেন আমাদের কবিতা বর্ষা সুন্দরীর। সারাদিন ঝমঝম, রাত দিন টুপটুপ, কি সাজে সেজেছ রানী, এ কি আজ অপরূপ। অর্থাৎ বর্ষা সুন্দরীর বা বৃষ্টির এই সুন্দর শব্দ, এটা যেন কবির মনে হচ্ছে কি অদ্ভুত সাজ সেজেছে। আননে বিজলি হাসি, গলায় কদম হার। আননে মানে মুখে, বিজলি অর্থাৎ বিদ্যুতের মতো হাসি, অর্থাৎ বর্ষার যে বিদ্যুৎ চমকাচ্ছে
তাতে যেন কবির মনে হচ্ছে বর্ষা সুন্দরীর মুখে যেন হাসি, গলায় কদম হার। তোমরা জানো বর্ষাকালে কদম ফুল ফোটে, তাই কদম ফুল যেন কবির মতে বর্ষা রানীর বা বর্ষা সুন্দরীর গলার হাড়ের মতো। আঁচলে কেতকী ছটা, কেতকীও কিন্তু একটু ফুলের নাম, অর্থাৎ বর্ষাতে যেমন কদম ফুল ফোটে সেরকম কেতকী ফুলও ফোটে। কেতকী ফুলের রং হয় সাদা। কবি বলেছেন আঁচলে কেতকী ছটা, এ আবার কি বাহার। অর্থাৎ বর্ষার যে ফুল, বর্ষার যে বিদ্যুৎ চমক, সব কিছু যেন নিয়েই বর্ষা রানী সেজে উঠেছে। শিখি নাচে, ভিগ গায়, মেঘে গুরু গর্জন। ভেগ কথাটার অর্থ হচ্ছে ব্যাং। ভেগ কথাটার অর্থ হচ্ছে ব্যাং। শিখি মানে কবি ময়ূরকে বলেছেন, ময়ূরের শিখি বা ময়ূরের পাখা বা ময়ূর বর্ষার আনন্দে নেচে ওঠে। বলছে বর্ষায় ময়ূর নাচছে, ব্যাঙেরা গান গাইছে, মেঘের গুরু গর্জন অর্থাৎ মেঘ ডাকছে। বসুধা আনন্দ ভরে, কত করে আয়োজন। বসুধা মানে পৃথিবী। পৃথিবী যেন আনন্দের মাধ্যমে কত আয়োজন করছে, অর্থাৎ এই যেন আনন্দেরই আয়োজন। ডুবছে রবির ছবি, ডুবিছে চাঁদিমা তারা। রবির ছবি মানে সূর্য ডুবছে, অর্থাৎ মেঘের চোটে আর সূর্যকে দেখা যাচ্ছে না। ডুবেছে চাঁদিমা তারা, চাঁদিমা মানে চন্দ্র বা চন্দ্রিমা বা চাঁদ। চাঁদ তারা সব যেন ডুবে গেছে, তার মানে আকাশে এতটাই ঘন মেঘের ছটা যে সেখানে দিনের বেলা কি রাতের বেলা কিছুই বোঝা যাচ্ছে না। রবির ছবি অর্থাৎ যেন মনে হচ্ছে সূর্য ডুবে রাত হয়ে যাচ্ছে, আবার রাতের বেলায় চাঁদ বা তারা কিছুই দেখা যাচ্ছে না। আকাশ গলিয়া পড়ে, তরল রজত ধারা। রজত ধারা অর্থাৎ রজত কথাটার অর্থ হচ্ছে রূপো। তাহলে রজত ধারা মানে কবি এখানে বলতে চেয়েছেন যে রূপোর স্রোতের মতো যেন বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টির সাদা রং, মানে আমরা তো জলের সেই অর্থে আমরা যখন বৃষ্টির জল দেখি তখন তাকে কিন্তু আমাদের সাদা বলেই মনে হয়। সুতরাং যেন মনে হচ্ছে আকাশ থেকে রূপোর স্রোত গলে পড়ছে। উথলিয়া গঙ্গা পদ্মা, পরাণে ধরে না সুখ। মরমে রয়েছে ছেয়ে তোমারই স্নেহের মুখ। উথলিয়া গঙ্গা পদ্মা অর্থাৎ গঙ্গা নদী, পদ্মা নদী, সমস্ত নদীরা জলে একদম টইটুম্বু, তারা উছলে পড়ছে। পরাণে ধরে না সুখ, নদী জল পেয়ে যেন নদীর অনেকটাই সুখে তারা রয়েছে বা তাদের সুখ যেন আর ধরছে না। মরমে রয়েছে ছেয়ে তোমারই স্নেহের মুখ। এখানে তোমারই মানে বর্ষা সুন্দরীর স্নেহের মুখ যেন আমাদের মরমে বা মনে ছেয়ে রয়েছে। ভিজে গেল, ভেসে গেল, ডুবে গেল ধরাখান। ধরাখান মানে পৃথিবী ভিজে গেল, ভেসে গেল, ডুবে গেল। গলে গেল, মেতে গেল মানবের ক্ষুদ্র প্রাণ। আমাদের মানুষরাও কিন্তু বর্ষার আনন্দে ঠিক এইভাবেই নিজেদেরকে আনন্দিত করে তোলে। প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, চাহিলে তাহার পানে কত কি মনে আসে। কবি বলছেন বর্ষার এই সুন্দর ধারার পর প্রকৃতি যেন শস্য শ্যামলা সবুজ হয়ে যায়, তাতে যেন প্রকৃতি মা সুন্দরভাবে শ্যামল সুন্দর বাসে বা সবুজ রঙের পোশাকে যেন নিজের মুখ ঢাকে। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য, অর্থাৎ বর্ষার পর শস্য শ্যামলা হয়ে পড়ে আমাদের প্রকৃতি মা। চাহিলে তাহার পানে কত কি যে মনে আসে।
চাহিলে তাহার পানে, এখানে তাহার মানে প্রকৃতির দিকে তাকালে আমাদের যেন মনে কত কিছু আসে। প্রাণ গলে, মন গলে, দিগন্ত অনন্ত গলে, আমাদের প্রাণ মন সব জড়িয়ে যায়। সমস্ত আনন্দে সৌন্দর্যে আমরা যেন পৃথিবী মানে দিগন্তও যেন গলে পড়ে। ব্রহ্মাণ্ড ডুবায়ে যেন প্রেমের তুফান চলে, অর্থাৎ সারা ব্রহ্মাণ্ড যেন ডুবে গিয়ে প্রেমের বা সৌন্দর্যের তুফানের মধ্যে চলছে। শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসাহাসি, বরিশা তোমার বুকে অনন্ত প্রেমের রাশি। সাথে কি বেসেছি ভালো, সাথে কি আপনা ভুলে দিয়েছি হৃদয়খানি তোমারই চরণমূলে। কবি বলছেন শরৎকাল, বসন্তকাল, শীতকাল এসবে যেন এরা যেন শুধু হাসাহাসি জানে, কিন্তু বর্ষা অর্থাৎ বর্ষা যেন তার বুকে যেন অনন্ত প্রেমের রাশি। কবি বলেছেন তাই কি বর্ষা, তাই কি তোমায় এত ভালোবেসেছি, তাই কি আপন ভুলে, তাই নিজেকেও ভুলে তোমাকে হৃদয়খানি দিয়েছি তোমার চরণমূলে। অর্থাৎ এই কবিতাটির মধ্যে আমরা কিন্তু পুরোটাই দেখছি কবির মধ্যে এক অসাধারণ আত্মনিবেদন করা বা বর্ষা রানীর প্রতি বা বর্ষার সৌন্দর্যের প্রতি কবির যে নিবিড় প্রেম সেটাই কবি বর্ণনা করেছেন। এক সুন্দরভাবে এক অসাধারণ বর্ষার প্রতি বা প্রকৃতির প্রতি কবির নিবেদিত প্রাণের যে এক অদ্ভুত সমীকরণ কিন্তু আমরা এই কবিতার মধ্যে পাই। তাহলে এই কবিতাটির যদি আমরা ভাবার্থ বিশ্লেষণ করি তাহলে এটাই বলা যেতে পারে যে বর্ষা এসেছে তার প্রাকৃতিক সম্পদ নিয়ে। দিনরাত বৃষ্টি হচ্ছে, কখনো টিপটিপ করে, কখনো বা ঝমঝম করে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কবি বলেছেন বর্ষা কি অপরূপ সাজে সেজেছে, তার মুখে হাসি যেন মনে হচ্ছে বিদ্যুতের মতো হাসি, বা বিদ্যুৎই যেন তার মুখের হাসি। তার গলায় কদবের মালা, আঁচলে কেতকীর ছটা। বর্ষার আনন্দে ময়ূর ডাকছে, ব্যাঙেরা একসুরে গান গাইছে, মেঘ গুরু গুরু গর্জন করছে, পৃথিবীতে যেন আনন্দের বান ডেকেছে। আকাশ মেঘে ঢাকা, সূর্য চন্দ্র তারা সবাই যেন অস্তমিত। বৃষ্টির জলে গঙ্গা পদ্মা প্লাবিত হয়েছে। পৃথিবীর বা প্রকৃতির এই রূপ মানুষের মনেও আনে ভাবের আবেগ। প্রেমের বন্যায় মন ভরে যায়, কবির প্রাণে আনে এক অপূর্ব পূর্ণতা। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু প্রথমত মানকুমারী বসুর এই বর্ষা সুন্দরী কবিতাটি একটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে ভিত্তি নিয়েই কিন্তু লেখা। অর্থাৎ বর্ষাকালের প্রকৃতি রানী যে কি অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকেই কবিতার ভাষায় প্রকাশ করেছেন। এত সুন্দর সাবলীল ভঙ্গি, এত সুন্দর করে কবি এই কবিতাটির মাধ্যমে পুরোপুরিভাবে বর্ষাকালের প্রকৃতিকে তুলে ধরেছেন, সেটা কিন্তু সত্যিই বিরল। ভাবতে অবাক লাগে ঊনবিংশ শতাব্দীর কোনো এক মহিলা কবি, যেই সময় সেই ভাবে কিন্তু স্ত্রী শিক্ষার প্রসারও ঘটেনি, সেই সময় কিন্তু একজন মহিলা কবি এত সুন্দরভাবে বর্ষা ঋতুর বা বর্ষার এত সুন্দরভাবে সে জয়গান গেয়েছেন। শুধু তাই নয়, কবি শেষে যে বলেছেন ব্রহ্মাণ্ড ডুবায়ে যেন প্রেমের তুফান চলে, শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসাহাসি, বরিশা তোমারই বুকে অনন্ত প্রেমের রাশি। অর্থাৎ কবি এখানে প্রকৃতির সঙ্গে প্রেমকে মিলেমিশে এক করে দিয়েছেন। প্রকৃতির সৌন্দর্য বা প্রকৃতি রানীর যে এই অপরিসীম সৌন্দর্য, সে যেন এক অনন্ত প্রেমের ইঙ্গিত দেয়। সে প্রেম যেন অদ্ভুত রকম,
যেখানে আপন ভুলে চরণ মূলে হৃদয়খানি সমর্পণ করা যায়। অর্থাৎ এই প্রেমের মধ্যে থাকে না কোনো দেনা পাওনা। এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, এই প্রকৃতির প্রতি ভালোবাসাতে আমরা কিন্তু দেখি প্রচুর কবিতার মধ্যে, শুধু মানকুমারী বসু বললে ভুল হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলো কিংবা অন্যান্য অনেক কবির কবিতার মধ্যে, বিশেষত জীবনানন্দ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক কবি জয় গোস্বামী, সবার মধ্যেই কিন্তু আমরা বর্ষাকে নিয়ে কিছু কবিতা বা কিছু লেখা আমরা পাই। কবি রবীন্দ্রনাথ তার একটি কবিতায় লিখেছিলেন, বর্ষাকে কেন্দ্র করে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। অর্থাৎ কবি রবীন্দ্রনাথও কিন্তু বর্ষাকালের মনকে যেন ময়ূরের মতো নাচতে দেখেছিল। অর্থাৎ বর্ষাকালকে নিয়ে বা বর্ষাকে নিয়ে, এই অনাবিল সৌন্দর্যকে নিয়ে কবিতা অনেক লেখা হয়েছে। আজকে মানকুমারী বসুর এই কবিতাটির মধ্যে কিন্তু কোনো রকম কঠিন বা দুর্বোধ্য ভাষার কোনো কিছু নেই। খুব সাধারণ এবং সাবলীল ভাষায় কবিতাটি হয়ে উঠেছে এক সুন্দর কবিতা। শুধু তাই নয়, এই কবিতাটি কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের কবিতা বললেও ভুল হবে। প্রকৃতি, প্রেম, সৌন্দর্য মিলেমিশে এক হয়ে গেছে এই কবিতায়। তোমরা সবাই কবিতাটা খুব ভালোভাবে রিডিং পড়বে। রিডিং পড়ার পরের দিন আমি এই কবিতার প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে পাঠাবো। তোমরা কবিতাটি ভালো করে রিডিং পড়বে এবং পরের দিন আমি কবিতার শব্দার্থ এবং শর্ট কোয়েশ্চেন আমি জুম ক্লাসে আলোচনা করে দেব। আর কবিতা মুখস্থ আসবে না, কিন্তু কবিতাটি এমনভাবে পড়বে যাতে কবিতার মাঝখান থেকে যদি কোনো শূন্যস্থান পূরণ আসে সেটা যেন তোমরা লিখতে পারো, সেইভাবেই কবিতাগুলি কিন্তু পড়বে।